অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহের অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যাবে। এদিকে আবারও সেনা প্রধানের পদক্ষেপে সারা দেশ তোলপাড় হয়েছে। বিশেষ করে সমন্বয়কদের উপর কঠিন প্রভাব পড়ে। সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা আবারও রাজপথে নেমেছে। তারা তাণ্ডব করতেছে। কি হবে এখন দেশের ক্ষমতাটি কে দখল করবে? অন্যদিকে সেনা প্রধানের এই বার্তার পর আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য নিয়ে ঘরে বাইরে গত 2 দিন ধরে যে ধরনের আলোচনা চলছে, বিশ্লেষণ চলছে, ঠিক একইভাবে দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে দেশের বাইরের গণমাধ্যমগুলোতে, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে, নানান ধরনের বক্তব্য বিশ্লেষণের চেষ্টা করা হচ্ছে। কারণ বিভিন্ন ইস্যুতে জনগণের দিক থেকে নানা রকম চাপ সরকারের উপরে তৈরি হয়। এই চাপটা তিনি কিভাবে দেখছেন তারও একটা রিফ্লেকশন আমরা খেয়াল করেছি। সরকার জনগণের চাওয়া বা বিশ্ব কি সেনা প্রধানের দিকেই ঝুঁকে পড়েছেন? সেনা প্রধানের সঙ্গেই কি আগে কথা বলতে চাইছেন সবাই? সরকার প্রধানের সঙ্গে আগে কথা বলছেন না? ভারপ্রাপ্ত সরকার প্রধান আগে সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে তারপরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করছেন। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব পালন আর সর্বোচ্চ আত্মত্যাগে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশে ধীরে ধীরে সেনা অভ্যুত্থানের দিকে এগোচ্ছে। বাংলাদেশে ভারতকে উস্কানি দেওয়ার জন্য অগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এরা পাকিস্তান আর্মির সঙ্গে নেগোশিয়েট করেছে। সম্প্রতি সেনা প্রধানের বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন খবর শিরোনামে উঠে আসছে। বাংলাদেশে আসছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এই ধরনের বক্তব্য একেবারেই অনুচিত, কিন্তু সেনা প্রধানের মতো একটা জায়গা থেকে এই কথা বলাটাকে আমরা সন্দেহের চোখে দেখতেই পারি। নাম নিতে অজু করতে হবে, আমরা তো দমে দমে নেই না, একটু ব্যথা পাইলে আল্লাহর নাম নেই, অজু করে নিতে হবে। ব্যথার সঙ্গে সঙ্গে তো আল্লাহর নাম মুখে চলে আসে। ব্যথা পাইলাম, দৌড়ে গেলাম, অজু করলাম, তারপরে আল্লাহর নাম নিব। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য নিয়ে বাংলাদেশে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। অনেকেই বলতেছে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে হুঁশিয়ারি সতর্ক বার্তা দিয়েছে এটা ডক্টর ইউনূসকে দিয়েছে, আবার অনেকেই বলতেছে এটা বিএনপিকে দিয়েছে, আবার অনেকেই বলতেছে এটা আওয়ামী লীগকে দিয়েছে। তো বন্ধুরা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মূলত কাকে এই হুঁশিয়ারি সতর্ক বার্তা দিয়েছেন তা নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওতে বিস্তারিত। সেনাপ্রধানের এই হুঁশিয়ারি সতর্ক বার্তা নিয়ে আমরা পর্যালোচনা করে খুবই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং তথ্য পেয়েছি, যা আজকের ভিডিওতে সেগুলি ধারাবাহিকলি তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন আজকের ভিডিওতে বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মূলত কাকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি সতর্ক বার্তা দিয়েছেন। সকল রাজনৈতিক দলকে হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি কি হুঁশিয়ারি দিয়েছেন, কেন হুঁশিয়ারি দিয়েছেন, এর গোপন রহস্য কি, এর কথার কি মানে হতে পারে, তার বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি প্রিয় দর্শক। তার আগে আমি আপনাদেরকে বলি, আপনারা লাভবান হবেন, কোনো ক্ষতি হবে না। আপনারা অনেকেই আসলে সেই ভিডিওটা দেখেছেন যে ওয়াকারুজ্জামান কি বলেছেন। ওয়াকারুজ্জামান যেটা বলেছেন, অর্থাৎ সেনাপ্রধান যেটা বলেছেন, সেটা হচ্ছে যে আপনারা নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করছেন। এই কথার কোন অংশটা মিথ্যা আপনারা বলেন? বিএনপি এখন জামাতের বিপক্ষে, জামাত বিএনপির বিপক্ষে, ছাত্র বিএনপির বিপক্ষে, বিএনপিরা ছাত্রদের বিপক্ষে, মানে একজন আরেকজনকে কাদা ছড়াছড়ি করছে কিনা আপনারা বলেন। তাহলে এই যে সেনাপ্রধানের যে বক্তব্য, এটা মিথ্যা কোথায়? দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা, এই সেনাপ্রধানের যে বক্তব্য দিয়েছেন মিথ্যা কোথায়? বিডিআর বিদ্রোহ নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে এখানে কোনো সেনা সদস্য যুক্ত ছিল না। তারপরে কিন্তু তার বলেছেন যে এই বিচারের তদন্তের জন্য কমিশন গঠন করা হয়েছে, তারা এর বিষয়টা দেখবেন। তিনি কিন্তু বলেন নাই যে সেনাবাহিনীর কোনো সদস্যকে এখানে জড়ানো যাবে না, বিচার করা যাবে না, বিচার এখানেই বন্ধ হয়ে থাক, এই বিষয় নিয়ে কোনো কথা বলা যাবে না, এটা কিন্তু বলে নাই। তিনি বলেছেন যে এখানে আপনার এই আর্মির ভিতরে আর্মির যেই সদস্য অর্থাৎ সেনা সদস্য তারা যুক্ত ছিল না। যুক্ত থাক বা না থাক সেটা তো দায়িত্ব দেওয়া আছে কমিশনকে। তাহলে সেনা প্রধানের এখানে অপরাধ কোথায় ভাই? সেনা প্রধান কি শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসার কথা বলেছে? যদি সেনা প্রধান বাংলাদেশে শেখ হাসিনাকে নিয়ে আসার কথা বলতো, তাহলে জুলাই আগস্টে শুধু এই 2000 ছাত্র জনতা হত্যা হতো না, হাজার হাজার ছাত্র জনতা হত্যা হতো।
আপনারা মায়ানমারের দিকে তাকিয়ে দেখেন, মায়ানমারের দিকে তাকিয়ে দেখেন মায়ানমার কি বলছে, মায়ানমারের চিত্র কি। সেখানে সেনাবাহিনী সাধারণ জনগণের বিপক্ষে গিয়ে সাধারণ জনগণের সাথে যুদ্ধ করছে। আর সেই জায়গায় সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধানকে স্যালুট দেওয়া উচিত। বাংলাদেশের সেনাপ্রধান সে জায়গায় ছাত্র জনতার বুকে গুলি চালানো নিষেধ করে দিয়েছেন, যে ছাত্র জনতার বুকে গুলি চালানো যাবে না, এবং যাতে আরো রক্তক্ষয়ী না হয় সেই জন্য তিনি কৌশলে শেখ হাসিনাকে পদত্যাগ করিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিয়েছেন। তিনি পাঠিয়ে দিয়েছেন। তিনি যদি না পাঠাতেন তাহলে সেনাবাহিনীর যে আইন, যে অর্ডিন্যান্স রয়েছে এই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রোটোকল দেওয়ার, সেই অর্ডিন্যান্সে তো পিজিআরদের অবশ্যই গুলি করতে হতো, অবশ্যই গুলি করতে হতো। তখন কি আরো ছাত্র জনতা মারা যেত না? তাহলে সেনাপ্রধান কি এটা ভুল করেছেন? এখন আপনারা সেনাপ্রধানকে দোষ দিচ্ছেন। সেনাপ্রধানের দোষ আরেকটা কি, যে এই যে ক্যান্টনমেন্টে যে আওয়ামী লীগের দোসররা ছিল বিভিন্ন ক্যান্টনমেন্টে, তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, এটা কি কোনো প্রমাণ আছে? এখন পর্যন্ত আপনারা কোনো প্রমাণ পেয়েছেন যে পালিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে? আসলে এর মধ্যে নিশ্চিত কোনো রহস্য আছে। যদি না করা হতো তাহলে আপনারা এই কয়েকজন আওয়ামী লীগকে ধরতে পারছেন না। এখন বর্তমান যে অবস্থা, আপনারা কয়েকজনকেই ধরতে পারছেন না, আওয়ামী লীগের যারা এখন নেতাকর্মী পালিয়ে আছে তাদেরকে ধরতে পারছেন না। তারা যদি বাংলাদেশে থাকতো তাহলে তাদেরকে ধরতে পারতেন। এই যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, এটা তো ওরা যদি থাকতো তাহলে তো আরো করতো। সেনাপ্রধানকে দোষ দিয়ে না, সেনাপ্রধান কৌশল অবলম্বন করেছে। সেনাপ্রধান যে কথাগুলো বলেছে এটা হচ্ছে বাংলাদেশের ভালোর জন্য বলেছে। সেনাপ্রধান বাংলাদেশের ক্ষমতা যদি দখল করতে চাইতো তাহলে 5 আগস্টেই ক্ষমতা দখল করতে পারতো, সেই সময় ক্ষমতা দখল করতে পারতো। আপনার সেনাপ্রধানকে আওয়ামী লীগের ট্র্যাক দিয়ে সেনাপ্রধানকে বিতর্কিত করে কি বুঝাতে চাচ্ছেন? বোঝানোর চেষ্টা করেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে থাকলে আরো উচ্ছৃঙ্খলা হতো। এই যে আদালতে পলক বলছেন একটা করে কথা, সেটা নিয়ে উত্তাপ সৃষ্টি হচ্ছে। তার মানে আরো আওয়ামী লীগের লোকজন যদি বাংলাদেশে থাকতো তাহলে আপনাদের মুখ এত দ্রুত চলতো না, এত দ্রুত পরিস্থিতি কন্ট্রোলে আসতো না। কই সেনাপ্রধান 32 নম্বর ভাঙ্গা নিয়ে তো কিছু বলে নাই, কিছু বলেছে? সেনাপ্রধানকে এইভাবে দোষ দিয়েন না, কারণ সেনাপ্রধান যা করেছে দেশের মঙ্গলের জন্য করেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যই করেছে। সেনাবাহিনীকে এত অবুঝ মনে করেন না, সেনাপ্রধান এত সহজে হওয়া যায় না। সেনাপ্রধান বাংলাদেশের ভালো চেয়েছে, এখন পর্যন্ত ভালো চাচ্ছে। কোন জায়গায় দেখেছেন সেনাবাহিনী অবৈধভাবে কিছু করছে? এই যে শত শত মিডিয়ার মাধ্যম দিয়ে করতেছে, মিডিয়ার কাছে প্রকাশ হচ্ছে, দেখেছেন? কোন জায়গায় এমন ইঙ্গিত পেয়েছেন যে এই বাংলাদেশটাকে দখল করার জন্য সেনাপ্রধান কোন ধরনের কূট কৌশল ব্যবহার করছে না। সেনাপ্রধান যেটা বলেছে 100% সঠিক। এই যে বিভিন্ন রাজনৈতিক দল যে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করছে, তারপরে হচ্ছে এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ছিনিয়ে নিচ্ছে, ওই দলের সাথে যুক্ত হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এটা কি সেনাপ্রধান বলেছে? এটা সেনাপ্রধান বলে নাই, এটা আপনারা করছেন। সেনাপ্রধান তার ইশারা ইঙ্গিতে বলেছে যে এগুলো কইরেন না, এগুলো করলে দেশের ক্ষতি হবে। দেশের ভালোর জন্যই সেনাপ্রধান বলেছে। প্রিয় দর্শক, আমি যতটুকু বুঝলাম আমার জ্ঞান থেকে ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আপনারা আপনাদের জ্ঞান থেকে বা বিবেক থেকে অবশ্যই এটা বিচার বিশ্লেষণ করবেন। সেনাপ্রধান দেশের ভালো চেয়েছে, এখন পর্যন্ত ভালো চাচ্ছে, সেটা আমার মনে হয় তিনি ক্ষুব্ধ হয়েছেন যে জায়গায় দেশ বিনির্মাণ করার জন্য, বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবার সহযোগিতা করা দরকার, সে জায়গায় সহযোগিতা না করে তারা কেউ নির্বাচন চাচ্ছে, কেউ নির্বাচনের বিপক্ষে, কেউ আরে মুনাফিক, কেউ আরে রাজাকার, মানে এইভাবে বলা শুরু হয়েছে, কেউ চাঁদাবাজি, এই সে এগুলো শুরু করেছে। সেনাপ্রধান খারাপ কথা বলে নাই, সেনাপ্রধান বাংলাদেশের পক্ষে কথা বলেছে, বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছে। প্রিয় দর্শক, অবশ্যই তো আমাদের সেনাবাহিনী প্রধান আমাদের বড় ভাই ওয়াকারুজ্জামান সাহেব গত 2 দিন আগে এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে যে সাম্প্রতিক যে ঘটনাগুলো রয়েছে, আভ্যন্তরীণ ঘটনা, আন্তর্জাতিক ঘটনা, রাজনৈতিক পরিস্থিতি, এইসব বিভিন্ন বিষয়ের উপরে মানে 2-4টা লোমহর্ষক কথাবার্তা বলেছেন। তো এটা শোনার পর, তার এই বক্তব্য শোনার পর আমি দেখলাম যে বহু রাজনীতিবিদ, তারপরে বহু বুদ্ধিজীবী
তাদের একেবারে ল্যাঞ্জায় আগুন লেগে গেছে, বুঝছেন? তার এই বক্তব্য শোনার পর, তার এই কথা শোনার পর সবার ল্যাঞ্জায় আগুন লেগে গেছে। তো এখন একই ইউটিউবার, মানে ইন্ডিয়ার এক ইউটিউবারের ভিডিও দেখছিলাম সেদিন। তো সেই ইন্ডিয়ান ইউটিউবার খুব তামাশা করে আমাদেরকে একটা কথা বলছিল, খুব ঠাট্টা করে, বুঝছেন, খুব বিদ্রুপের সাথে, তুচ্ছতাচ্ছিল্য করে একটা কথা বলছিলেন। সেটা হলো পুরো বাংলাদেশি জাতিটা হলো আমাদের যে পেশা, এখন আমাদের জাতীয় পেশা হলো আন্দোলন করা। বাংলাদেশের মানুষের এখন জাতীয় পেশা হইলো আন্দোলন করা। কিছু হইলে আমরা আন্দোলন করি, কিছু হইলে আমরা আন্দোলন করি, রাজপথ দখল, ঘেরাও, আগুন লাগাও, বুঝছেন? তো এইগুলো হলো আমাদের একেবারে ইজি একটা ব্যাপার হয়ে গেছে, বুঝছেন, ইজি একটা ব্যাপার হয়েছে। তো যার ফলে সে ঠাট্টা করে বলছিল যে বাংলাদেশের মানুষের পেশাই হলো আন্দোলন করা। কথাটা আসলে খারাপ বলেনি। তো এখন আমরা এমন একটা জাতি, বুঝছেন, আমরা কিছুতেই সন্তুষ্ট হই না, কিছুতেই সন্তুষ্ট হই না। আপনাদের যদি সারা দুনিয়াটাও দিয়ে দেয় না, লক্ষ কোটি টাকাও যদি আপনার দিয়ে দেয় না, লক্ষ কোটি টাকা না, ডলার আর কি, ডলার পছন্দ না হলে ধরেন পাউন্ড স্টার্লিং দিলাম, পাউন্ড স্টার্লিং পছন্দ না হলে ধরেন ইউরো দিলাম, যেটা বড় সেটাই দিলাম, আছে সব কিছু দিলেন, আপনারা কোনোদিন আপনারা শান্তি পাবেন না, কোনোদিন আপনারা খুশি হবে না, বুঝছেন? যত আপনাদের মানে যতই দিব অতই আপনারা চাইবেন। এই জাতিগুলো আমরা কোনো কিছুতে আমরা হ্যাপি হই না, আরও দাও, আরও দাও, বিষয়টা হলো এরকম। আরেকটা জিনিস হলো বিশ্বাস নাই, বুঝছেন, বিশ্বাস একেবারে নেই, কারো উপরে কোনো বিশ্বাস নাই, কারো উপরে কোনো বিশ্বাস নাই। শেখ হাসিনা আপা ছিল, তার 17 বছর রেজিমে, তার উপর আমাদের বিশ্বাস ছিল না। দুনিয়ার আন্দোলন করে কয়েক হাজার প্লাপান মহিলা তাকে আমরা খেদাইছি। তারপর আবার সেই চলে গেছে। এখন বাংলাদেশ হলো নেতৃত্ব শূন্য, না জনগণের আছে ইউনুসের উপর আস্থা, না ইউনুসের আছে জনগণের উপর আস্থা, না জনগণের আছে ছাত্রদের উপর, যে নাগরিক কমিটিতে কি বলে পুরো মিটিং করতেছে, বুঝছেন, নতুন রাজনৈতিক দল, তাদের উপর আস্থা, না ওদের আছে জনগণের উপর আস্থা, না আওয়ামী লীগের আছে বিএনপির উপর আস্থা, না বিএনপির আছে আওয়ামী লীগের উপর আস্থা। তারপরে যে সমস্ত বাংলাদেশের যে জাতি রয়েছে এর অধিকাংশ মানুষের আস্থা নেই আবার সেনাবাহিনীর উপর, সেনাবাহিনীর লোকজন আবার বলতেছে পাবলিকের উপর আমাদের আস্থা নেই, পুলিশের আস্থা নাই জনগণের উপর, জনগণের আস্থা নেই পুলিশের উপর। কি একটা অদ্ভুত রাষ্ট্রে আমরা বাস করি, কি একটা অদ্ভুত রাষ্ট্রে বাস করি। তো আমাদের ওয়াকারুজ্জামান সাহেব গত 2 দিন আগে যে সাংবাদিক সম্মেলনে কথাগুলো বললো, প্রথম আমি পিনাক সাহেবের ভিডিও দেখে আমি আমি অনেকটা কনফিউজড হয়ে গেছিলাম। মানে উনি যা বলতেছে, যেভাবে উপস্থাপনা করলো, সব কিছু হলো মানে সেনাবাহিনীকে যত রকম বাস দেওয়া যায়, বুঝছেন, ওয়াকারুজ্জামানকে যত রকম বাস দেওয়া যায় উনি সব কিছু করলেন আর কি, উনি সব কিছু করলেন। তো করুক, ভালো কথা, উনি আমাদের বড় ভাই, সিনিয়র ভাই, উনি যেহেতু একটা ভিডিও করছে, বহু চিন্তা ভাবনা সাক্ষী প্রমাণ রেখে উনি ভিডিও করে, শ্রদ্ধার সাথে আমি বলছি। তো যাই হোক, এই গেল ঘটনা। তো এখন একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই যে পিনাক সাহেব বলেন, ইলিয়াস সাহেব বলেন, আরও যারা আছে সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট অ্যাক্টিভ, কারো উপর কারো আস্থা নাই, কারো উপর কারো কোনো আস্থা নাই। এখন পাবলিক বলতেছে এই যে আমাদের যে জাহাঙ্গীর ভাই স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি তো ফেইল। তো বহু মানুষ দেখলাম কমেন্ট করতেছে, তাহলে সাক্ষাৎ আঙ্কেলকে এই উপদেষ্টা করা, যিনি কিনা প্রথম উপদেষ্টা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো এখন আবার পিনাক সাহেব বলতেছে যে তোমরা মিয়া তার উপদেষ্টা বানাইতে, সে তো মিয়া গম চুরির অপরাধে তার সেনাবাহিনী থেকে তার চাকরি গেছে। তার মানে কি একে অপরের উপর কোনো বিশ্বাস নেই, আস্থা নেই। আপনি যদি বলেন ক, আরেকজনে বলে খ, আপনি যদি বলেন এইটা, আরেকজনে বলে এইটা, কারো মধ্যে কোনো ঐক্য নাই, কারো ভিতরে কোনো ঐক্য নাই, দেশ নিয়ে ভাবার তাদের কোনো সময় নেই। এটি আমাদের একটা নেচার হয়ে গেছে যে কিছু বললে তার একটা বিরোধী একটা কথাবার্তা বলতে হবে, তার বিরুদ্ধাচারণ করতে হবে, তাকে বাঁশ দিতে হবে, তাকে যত রকম যা কিছু হচ্ছে, কারো পিছনে কেউ লাগলেই মানে একে অপরের পিছনে লেগে আমরা রয়েছি। এমন একটা শান্তির নিউজ আপনারা দিতে পারবেন, কোনো দল, কোনো রাজনৈতিক দল, পাবলিক, সাধারণ মানুষ, কোনো এক জায়গায় কোনো একটা মতে কোনো ঐক্য আছে, কোনো একটা জায়গায় এই পুরা বাংলাদেশের মানুষের কোনো একটা জায়গায় ঐক্য আছে। একটা নাম বলেন তো, 18 কোটি মানুষের দেশে একজন নেতা নাই যে নেতাকে সবাই বাপের মতো মানে, একটা লোকের নাম বলেন, উত্তর হলো নাই। কারে বলবেন আপনি? কারো উপরে কোনো বিশ্বাস নেই। বাংলাদেশের 18 কোটি মানুষ একজন জাতীয় নেতা নাই, তার মানে এই দেশের মাটি কি কপাল আমাদের। বাংলাদেশের মাটি কি ভাই এত খারাপ? 18 কোটি মানুষের ভিতরে নেতা পাইলাম না আমরা।
যাকে হুজুররা মানবে, যাকে আওয়ামী লীগ মানবে, যাকে বিএনপি যাকে মানবে, যে কিনা জজ সাহেব মানবে, যাকে কিনা ইলিয়াস ভাই মানবে, যাকে কিনা পিনাক ভাই মানবে, যাকে কিনা সারা বাংলাদেশের মানুষ মানবে, ছাত্ররা মানবে, কৃষকরা মানবে, লুঙ্গি বাহিনী মানবে, সবাই মানবে, এমন একটা মানুষ কি বাংলাদেশে নাই? উত্তর হলো নাই। তো এই জাতির ভবিষ্যৎ যে কি হইব ভাই, ভয়ঙ্কর ব্যাপার। তো যাই হোক, আমাদের 2 দিন আগে ওয়াকারুজ্জামান ভাই যে কথাগুলো বলেছেন, ভাই আপনারা কে কীভাবে নিয়েছেন আমি জানি না। পিনাক সাহেবের ভিডিও দেখে অনেকে আপনারা খারাপ খারাপ মন্তব্য করেছেন, অসংখ্য গালিগালাজ করেছেন ওয়াকারুজ্জামান সাহেবকে, অসংখ্য গালিগালাজ করেছেন আপনারা ওয়াকারুজ্জামান সাহেবকে। তো এই জন্য ওই ভিডিও শুরুতে কথাগুলো বললাম যে আমাদের আসলে খাসলতি খারাপ, বুঝছেন? বিরোধিতা করাই হলো আমাদের কাজ, ভালো কর মন্দ হোক বিরোধিতা আমাকে করতে হবে, বাস দেওয়াই একে অপরকে বাস দেওয়াই হলো আমাদের কাজ, ভালো হোক আর মন্দ হোক বাস আমাদেরকে দিতেই হইবে। জাতীয় ঐক্য কোনো জায়গায় নেই, কারো উপরে কোনো বিশ্বাস ভরসা নাই। তো আপনারা কে কীভাবে নিছেন তা আমি জানি না, অনেকে বকাবুঝি করছেন, না জেনে না বুঝে করছেন, তো আল্লাহ তাদের মাফ করুক। কিন্তু আমি কি বুঝলাম তার ভিডিওটা আমি অন করতেছি, আমি আপনাদেরকে দেখাই, বুঝছেন? তার কথাগুলো আপনারা শোনেন, কয়েক মিনিট আমি শোনাই, তারপরে কথাগুলো বলবো। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। খারাপটা কি বলছে ভাই? উনি তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাটি তিনি জন্ম নিছে, ওনার মুখের ভাষা হলো বাংলা। সারাদিন আমরা যা কিছু করি না কেন, কিন্তু দিন শেষে আমরা সবাই হলো বাংলাদেশি। বাংলাদেশের একটা বিরাট গুরুত্বপূর্ণ পজিশনে উনি বসে রয়েছেন ওয়াকারুজ্জামান সাহেব। এই যে উনি যে বললেন যে আপনারা নিজেদের ভিতরে যদি ঐক্য না আনেন, নিজেদের ভিতরে কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি খিলাখিলি করেন, তো আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিছি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌম হুমকির মুখে। উনি তো 100 কারেক্ট কথা বলছে রে ভাই, উনি তো 100 কারেক্ট কথা বলছে। যে জাতি নিজেদের ভিতরে সারাদিন মারামারিতে ব্যস্ত, বকাবকিতে ব্যস্ত, চিল্লাচিল্লিতে ব্যস্ত, সারাদিন আন্দোলনে ব্যস্ত, সেই দেশের ভবিষ্যৎকে আমাকে বুঝান, সেই দেশের ভবিষ্যৎকে আমাকে একটুখানি বুঝান। তো উনি যে কথাটা বলছে, বলেন কারে কি কার কাছে খারাপ, মানে খারাপ তো উনি তেমন কিছুই বলেনি, খারাপ তো উনি কিছুই বলেনি। উনি তো একটা ভালো কথা বলছে যে আপনারা সবাই ঠিকঠাক মতো চলেন, নাহলে কিন্তু দেশের জন্য বিরাট বিপদ। তারপরে কথাগুলো শুনেন। আমি আজকে বলে দিলাম, নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছবি করা। কি সুন্দর একটা কথা বলছে যে ফেয়ার এনাফ। জাতির কাছে আমার একটাই আশা এবং বাংলাদেশের প্রতি আমার একটাই অনুরোধ, বাংলাদেশের যত মানুষ আছেন একটাই অনুরোধ যে আপনারা নিজেদের ভিতরে শান্তি শৃঙ্খলা আনুন, কোনো অরাজকতা করবেন না, নিজেদের মতো ঐক্য আনুন, সুন্দর একটা সরকার গঠন করুন, ভালো একটা ইলেকশন দেন। এগুলো যেহেতু আমাদের কাজ না, এবং আমরা আমাদের সেনাবাহিনী যত লোকজন আছে, এখন তো ইউনিট সরকারের বাংলাদেশের সেনাবাহিনীর অর্ধেক মনে হয় ইউনিট সাহেবের সরকারকে পাহারা দেওয়ার জন্য এখন নিয়োজিত। বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেকে এখন ইউনিট সাহেবের যে দলবল আছে তাদেরকে পাহারা দেওয়ার কাজে নিয়োজিত, আর ছাত্রদের পাহারা দেওয়ার কারণে, যেটা কি ভাই তাদের কাজ। এই যে এখন মনে করেন পুলিশের উপর থেকে মানুষের যে ভয় একেবারেই কেটে গেছে, এটা তো একদিন 2 দিনে তৈরি হয়নি। দীর্ঘদিন পুলিশকে যদি আপনার মানুষের মুখোমুখি দাঁড়িয়ে রাখেন এবং ও পুলিশ পাবলিক পুলিশের লাঠিতে পিটায়, পুলিশ পাবলিকের উপর গুলি করে, পাবলিক পুলিশের উপর ইট মারে, পুলিশ গিয়া লাঠি পেটা করে, এগুলো হতে হতে দুজনের ভিতরে তার সম্পর্কে সেই মানে শালাধুলাবের সম্পর্ক হয়ে যায়। ভয় ভীতির সম্পর্ক তার থাকে না, দেখে আপনি ভয় পাবেন, সেই ভয় ভীতির সম্পর্ক তো থাকে না। এখন সেনাবাহিনী যদি দীর্ঘদিন এইভাবে রাজপথে বাংলাদেশে আনাচে কানাচে সারাদিন পাবলিকের সাথে এগুলো পিটাপিটি লাঠালাঠি এগুলো করে, আর ইসের মতো পুলিশের মতো তো সেনাবাহিনীর লোকজন আর লাঠি নিয়ে পাহারা দেয় না, ওনারা দেয় কি রাইফেল নিয়ে পাহারা দেয়। এখন মনে করেন এই এত একটা অশান্তির ভিতরে পুলিশদেরকে ফেলে বা সেনাবাহিনীর লোকজনকে ফেলে দিচ্ছেন, সারাদিন এই বেসামরিক লোকগুলোকে পাহারা দিতেছে এদের দিয়ে। তো উনি তো একটা ভালো কথাই বলছে যে আমি আপনাদেরকে সাবধান করে দিলাম যে আপনারা ঠিক হয়ে যান, বুঝছেন, আর না হলে পরে আমাকে কিন্তু দোষ দেবেন। এর কারণ হলো 2 দিন পর আমরা বলবো যে কী রে ভাই, আমাদের কাজ হলো বর্ডার পাহারা দেওয়া, আমার কাজ তো ইউনুসকে পাহারা দেওয়া না, তার যে সঙ্গী সাথী আছে তাদেরকে পাহারা দেওয়া না, এই ছাত্র নামধারী যেসব সমন্বয়কারী একসাথে হয় তাদের তো পাহারা দেওয়া না, এটা তো ভাই আমাদের কাজ। এগুলো আমরা কী করতেছি, এগুলো আমরা কী করতেছি? উনিও তো ভাই দেশের একজন সন্তান, উনিও তো ভালো মতো বুঝি, উনি তো পাগল না। তো এখন দেখেন উনি খারাপ কথাটা কি বলছে, আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি এই ভিডিওটার মাধ্যমে, উনি খারাপ কি বলছে জাস্ট আপনারা একটু বলবেন, বলেন।
আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। কি সুন্দর একটা কথা বলছে উনি, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা বললো এখানে যে দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা আমাদের জায়গায় ফেরত যাব, এবং শুধু আরেকটা কথা বলছে যে দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে আমি নিজেও অবসরে যাব এবং আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হওয়ার মতো কোনো ইচ্ছা আমার নাই। দেখেন আমি ভাবলাম যে আপনাদের এখন একটা লোক এরকম একটা পজিশনে থেকেই যখন এই ধরনের কথাবার্তা বলে, বুঝতে পারছেন সারা জীবনের জন্য তো এটা রেকর্ড হয়ে রইল, সারা জীবনের জন্য এটা রেকর্ড হয়ে রইল। এখন যদি ভুলে কোনোভাবে উনি অন্যায় উল্টাপাল্টা কোনো কিছু কাজ করে, তো ভাই আপনি তো এটা রেকর্ডটা দেখে তার প্রশ্নের মধ্যে ফেলতে পারবেন। এবং উনি তো আপনার আমার মতো লুঙ্গি বাহিনী না, উনি একটা বিশেষ জায়গায় রয়েছে, আমার আপনার মতো তো ভাই লুঙ্গি বাহিনী না। তো কাজেই ওনার কথার একটা ভ্যালু আছে, উনি ভেবে চিন্তে এই কথাগুলো বলছে। তো কত বড় দায়িত্ব নিয়ে কথাটা বলছে যে দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমি অবসরে যেতে চাই, কত সুন্দর কথা বলছে। আর এই কথাগুলোর ভিতরে আমি বুঝলাম না আমাদের পিনাক ভাই এত শ্রদ্ধেয় একজন ব্যক্তি, কত ভালো ভালো ভিডিও করে, আমাদের চোখ কান নাক মুখ খোলা রাখতে উনি সাহায্য করে, কারণ আমরা তো বোকাচোদা, তাই না? আমরা তো বোকাচোদা। তা এখন দেখলাম আমার কষ্টই লাগছে যে পিনাক ভাইও এই ব্যক্তিটার বিরুদ্ধে গিয়া এমন কোনো খারাপ কথা নাই যে বললো তার ভিডিও দিকে দেখেছেন, তো দুঃখই লাগছে আর কি। শুনুন বাকিটা। দেশে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। দেখেন কি বলেন। কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। এই যে উনি যে কথাটা খারাপ করলো, উনি বলছে এই যে দেশে যে অরাজকতা, যে মানে বিরাট ভয়ঙ্কর একটা পরিস্থিতি, খুন ছিনতাই হত্যা ধর্ষণ ডাকাতি এগুলো যে নিত্যনৈমিত্তিক চলছে, এটা চলবেই। কারণ যারা কিনা এই ধরনের আগে যারা সন্ত্রাসী করতে এই ধরনের যারা ক্রিমিনাল ছিল, তো তারা আগে একটা ভয় পেত যে আমি কিছু করলে হয়তো সকালবেলা পুলিশ আমাকে এসে ধরে নিয়ে যাবে। কিন্তু এখনও রাজনৈতিক কোনো আমাদের বর্তমানে কিন্তু বাংলাদেশ নেতাশূন্য, বাংলাদেশ বর্তমানে নেতাশূন্য, আপনি স্বীকার করেন বা নাই করেন। তা এখন উনি বলতেছে এই পরিস্থিতি যারা ক্রিমিনাল রয়েছে তারা স্বাভাবিকভাবে দেখতেছে যে যারা কিনা আমাদেরকে নিয়ন্ত্রণ করবে বা আমাদেরকে ঠেকাবে ধরপাকড় করবে, এখন তারাই তো মানে তারাই তো দ্বিধার ভিতরে পড়ে গেছে, তারাই বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ছে। এখন পুলিশের নাই জনগণের উপর ভরসা, জনগণের নাই পুলিশের উপর ভরসা, এবং পুলিশ নিজেও জানে না আসলে পুলিশ কার নির্দেশে কাজ করতেছে, পুলিশ নিজেও জানে না যে তারা কার নির্দেশে কাজ করতেছে বা তাদেরই বা ভবিষ্যৎ কি। তো এইখানে যে একটা যে মানসিক ভরসা, বুঝছেন, মেন্টাল প্রিপারেশন, এটা তো আর আমাদের পুলিশ বাহিনীর নাই। তো যার ফলে এই যে উনি কথাটা বললেন যে আমরা আমাদের যে নিজেদের হানাহানি দ্বন্দ্ব বা এইসব ঝগড়া বিবাদ কিলাকিলি যা কিছু করতেছে, এইটার কারণে যে অরাজক অবস্থা তৈরি হয়েছে, তো সেটাই উৎসাহ দিয়েছে হয়েছিল ক্রিমিনালদেরকে তাদের এইসব খুন হত্যা ডাকাতি এগুলো করার মতো। শুধু তারাই না, তাদের সাথে যোগ হয়েছে আরও হাজার হাজার লোক গিয়ে। এর কারণ হলো দেখছে যে এদের বিচার হয় না। বিচার হবে কিভাবে? বাংলাদেশ এখন নেতৃত্ব শূন্য রে ভাই, বাংলাদেশে এখন নেতৃত্ব শূন্য। আর নেতৃত্ব বলতে তো ইউনূস সাহেবকে বুঝায় না, উনি তো পাবলিক নমিনেটেড নিয়ে, উনি তো পাওয়ারে যাননি। এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি রে ভাই, উনি তো পাবলিক নমিনেশন নিয়ে উনি ওখানে যায়নি। আমাদের কোনো কয়জন লোকের সাপোর্ট আছে ইউনূস সাহেবের উপরে, এটা তো একটা বিরাট প্রশ্ন। উনি একটা ইস্যুর কারণে কিছুদিনের জন্য আসে, উনি তো কোনো জনপ্রিয় নেতা ফেতা কিচ্ছু না। তো বর্তমানে বলতে গেলে আমাদের বাংলাদেশ হলো বর্তমানে হলো নেতৃত্ব শূন্য, টোটাল বলতে একটা নেতৃত্ব শূন্য দেশে যা হওয়ার দরকার তাই হইতেছে। উনি স্পষ্টভাবে কথাটা বললো যে নিজেদের ভিতরে এগুলো নিয়ে ব্যস্ত। তার মানে তোমরা সবাই ঠিকঠাক হয়ে একজন লিডার ঠিক করো, তোমরা সবাই নিজেরা বুঝে শুনে একজন লিডার ঠিক করো, তাকে রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান বানাও, তারপরে সে যেভাবে বলবে ঠিক আছে, দেশের ভালোর জন্য যা যা বলবে সুন্দরভাবে তোমরা করো। কিন্তু ভাই কারো উপরে কোনো ভরসা নাই, কারো উপরে কিছু নেই। ওনার কথাগুলো ভাই সত্যি কথা বলতে আমার মন ছুঁয়ে গেছে, বুঝছেন। শোনেন, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব। সুন্দর একটা কথা বলছে, পুলিশ সেনাবাহিনী দিয়ে আপনি অপরাধ থামাতে পারবেন না, বুঝছেন। সবাইকে এক থাকলে শান্তি শৃঙ্খলা এমনিতে আসবে। এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে, খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশন গুলোকে, অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশন গুলোকে
ঠিক আছে। এই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে। দেখেন উনি যে আঙ্গুল উঠে কথা বলছে এটা অনেকের মনে কষ্ট। উনি যে আঙ্গুলটা এভাবে উঠে কথা বলছে, বাইরে তো একটা বডি পশ্চার, তাই না? এটা একটা বডি ল্যাঙ্গুয়েজ, বডি পশ্চার। আঙ্গুল উঠে কথা বলছে কি এর জন্য গিয়ে দেখেন কে ভাই, এই ওয়াকার সাহেবের বিরুদ্ধে 100টা ভিডিও বাজারে আছে। উনি আঙ্গুল উঠে কথা বললো, ওরা এত বড় সাহস কি দিছে? এই জাতি হলাম আমরা। কি একটু এমনি করে কথা বললো, কি একটু আঙ্গুল উঁচে করলো, কি একটু এমনি করে ব্যাকা হয়ে বসলো, এই জাতি হলো আমরা। এগুলো নিয়ে ব্যস্ত, অথচ ওনার কথাগুলো আপনারা, ওনার যতগুলো ভিডিও আমি দেখছি ইউটিউবে, ফেসবুকে, সবই হলো নেগেটিভ, বুঝছেন? মানে উনি একজন সামরিক কর্মকর্তা, সেনাবাহিনীর প্রধান, উনি কেন রাজনীতির ব্যাপারে কথা বলবে? উনি কেন ইলেকশনের ব্যাপারে কথা বলবে? আরে ভাই, তোমরা কি ভাই সেই অবস্থা রাখছো বাংলাদেশে? এই বেচারা তো বাধ্য এসে বলতেছে তোরা তো দেশটা ধ্বংস করে দিচ্ছে। আর দেশ যদি না থাকে তাহলে আমি কি আর তোরা কি, কেউ তো থাকুক না। আমরা আমি কি তোরা কি, কেউ তো আমি থাকুক না। তো যার ফলে তো সে কষ্ট নিয়ে সেটা বলতেছে যে রে ভাই এই হলো অবস্থা, তোদের এই হলো অবস্থা। তো যাই হোক, তারপরে একটু শুনে। কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমন ভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। এই যে সুন্দর একটা কথা বলছে যে পুলিশের বিরুদ্ধে আপনাদের অভিযোগ থাকতে পারে, আয়না ঘর নিয়ে সেনাবাহিনী লোকদের উপর, বাড়ি ডিজিএফআই, তারপরে এনএসআই যারা রয়েছে, বুঝছেন, এদের বিভিন্ন এই ল এনফোর্সমেন্টের লোকদের উপর আপনাদের অভিযোগ থাকতে পারে, কমপ্লেন আছে, ভুল ভ্রান্তির উপর কেউ নেয়, অপরাধের বাইরেও কেউ নেয়। যদি এরকম কিছু থেকে থাকে তাহলে আমরা সুন্দরভাবে এটার বিচার করতে পারি, সুন্দর একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি যাতে ন্যায় বিচারটা হয়। কিন্তু টোটাল যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলোকে যদি আন্ডারমাইন করে ফেলেন, বুঝছেন, আন্ডারমাইন করে ফেলেন, তাহলে এরা তো আর আপনাদের জনগণের জন্য কাজ করবে না, মাস শেষে বেতন নেবে, কিন্তু কোনো অ্যাকশনে রিয়াকশনে কিছুই যাবে না। কারণ তারা তাদের মরালিটি হারিয়ে ফেলবে, তারা তাদের মনোবল হারিয়ে ফেলবে, বুঝছেন। তা তো আপনাদের জন্য কাজ করবে না। এখন পুলিশ যদি জনগণকে ভালো না বাসে, জনগণের নিরাপত্তা না দেয়, কাজের জায়গায় চাকরি করবে, মাস শেষে বেতন নিয়ে যাবে। আপনি দেখেন না বিভিন্ন জায়গায় মারপিট হইতেছে, পুলিশে বিভিন্ন আশেপাশে কোথাও তারা ঘোরাঘুরি করতেছে যে তোরা মারপিট কর, 2-4 জন মরবি, তারপরে তোদেরকে নিয়ে আমরা অ্যাম্বুলেন্সে হাসপাতালে দিয়ে আসুন, তারপর ওখান থেকে মৃত ঘোষণা করা হবে, ডাক্তার যা করার করবে, আমার কিছু করার নাই। যার ফলে গত 6-7 মাস ধরে কিন্তু এই দৃশ্যগুলি দেখছেন, পুলিশের অ্যাকশন কতগুলো দেখছেন, সেনাবাহিনীর অ্যাকশন কতগুলো দেখছেন। এরা কিন্তু নিজে দাঁড়ায় থেকে দেখতেছে মানুষকে মারতেছে, এরকম খুন খারাপির মতো ঘটনা ঘটতেছে, কিন্তু তারা ভুলে অ্যাকশনে যাচ্ছে না, কারণ তাদের সেই মনোবলটা নেই। ওদের একটা কথা হলো যে আমরা এগুলো করে কী লাভ, আমার কী লাভ, তোরা মারামারি কর, তোরা মরবি, তোরা জানোস, ঠিক আছে, তারপরে আর কি, তোরা মারামারি করে চলে যা, তারপরে আমরা বাড়ি গিয়ে যাবো, আমার দরকার নেই এগুলো করা। তো কত সুন্দর একটা কথা বলতে। আর কিছু কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। এই যে উনি যে বললেন যে সেনাবাহিনী বহু লোকের বিরুদ্ধে মামলা আছে, পুলিশের বিরুদ্ধে মামলা আছে, বা বিভিন্ন ইস্যুতে পুলিশ সেনাবাহিনী সশস্ত্র বাহিনী নানান ভেজালের ভিতরে পেরে গেছে, এরকম একটা বাজে মানে একটা পরিস্থিতি। তো এখন এই ডিপার্টমেন্টগুলো কাজ করবে কিভাবে? খুব সুন্দর একটা কথা বলছেন। এই যে ডিজিএফআই, তারপরে র্যাবের কথা বলতেছে, এনএসআই বলতে, তার প্রত্যেকে প্যানিকের মধ্যে আছে। দোষীদের বিচারের আওতায় আনতে হবে, এমন ভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলো যদি না থাকে, পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই, এদের মতো এই অর্গানাইজেশনগুলো যদি ঠিকমতো কাজ না করে, বা এদেরকে যদি অ্যাক্টিভ না রাখা যায়, এদের মনোবল যদি ভেঙে দেওয়া হয়, বুঝছেন, তাহলে তো বাংলাদেশ তো গায়ে, তো বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বলে কিচ্ছু থাকবে না। সুন্দর কথা বলছে ভাই, প্রত্যেকটা কথা ভাই মন ছুঁয়ে যাওয়ার মতো। এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। তদন্ত কমিশন করছে আবার একটা আমাদের। দেখুন এই যে কথা যে বললেন যে এই যে বাংলাদেশে যে সমস্যাগুলো এখন আপাতত দেখতেছেন, যা কিছু খুন হত্যা ধর্ষণ রাজনীতি যা কিছু আছে, বুঝছেন, এই যে রাজনীতিবিদরা এত দল, কোন দল এর মারতে পারে, ধরলে পারলে চুল ছিঁড়ে, বুঝছেন, মানে একজনের সারাদিন বাস দেওয়ার কাজে ব্যস্ত, বুঝছেন, কাদা চিরাচিরি, চিল্লাচিল্লি, হইচই, অরাজক একটা অবস্থা। আজকে এই মুহূর্তে যখন ভিডিওটা দেখতেছে, ঢাকা শহরে বিভিন্ন রাস্তা ব্লক। কি কেন ব্লক জানেন? বিভিন্ন আন্দোলনে এগুলো বইলে আমি শেষ করতে পারবো না। পত্রিকায় খুলেন, যারা ঢাকা শহরে আজকে যাতায়াত করছেন গিয়ে দেখেন কতগুলো রাস্তা ব্লক আছে, মানুষ শয়লাভ রাস্তার ভিতরে, কেউ না কেউ কোনো না কোনো আন্দোলনে রাস্তায় এসে আন্দোলন করে যেতেছে। পুরা জাতির এখন পেশা হয়ে গেছে, আমাদের বাংলাদেশে একটা পেশা হয়ে গেছে, এখন হলো আন্দোলন করা। এটি আসলে আমাদের কাজ, সারাদিন বসে বসে আন্দোলন করা। ইভেন
কিছু কিছু ক্ষেত্রে আবার রাতেও বসে আন্দোলন করা, বুঝছেন? তো এই হলো অবস্থা। তো আমাদের ওয়াকারুজ্জামান যে সব কথাগুলো বললেন, তো যারা আপনারা পুরো ভিডিওটা দেখেনি, ওয়াকারুজ্জামান সাহেবের ভিডিওটা গিয়ে দেখে আসেন গে ভাই, মন ছুঁয়ে যাবে তার কথাগুলো। একদম প্রকৃত দেশপ্রেমিক হিসেবে এই মুহূর্তে যা ওনার বলা উচিত ছিল, আমি জানি হয়তো উনি ওনার পোশাকের অ্যাগেনস্টে গিয়ে অনেকে কথাবার্তা বলেছে, যদি যেহেতু উনি সামরিক লোক, কিন্তু ভাই উনিও দেশের একজন নাগরিক, উনিও দেশের একজন মানুষ, উনিও দিন শেষে একজন বাংলাদেশি। তো যার ফলে বাংলাদেশের এই ভবিষ্যৎ অন্ধকার দেখে দিয়ে কিন্তু উনি এই কথাগুলো রাগ করে বলছে, কিছুটা হুঁশিয়ার করে দিয়েছে যে আমি আগেই বলে রাখলাম, তোমরা যদি নিজেদের মধ্যে ঠিকঠাক না হও, ভালো একটা নির্বাচন দিয়ে ভালো একজন ব্যক্তিকে লিডার না বানাও, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী না। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইদানিং ভিডিও ফুটেজ দেখে আপনারা কিন্তু বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই সাথে কিন্তু আরও বুঝতে পারছেন যে বর্তমান বাংলাদেশের সেনাপ্রধান যে বক্তব্যটি দিয়েছেন, এটা নিয়ে কিন্তু বাংলাদেশে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। তো বন্ধুরা, আপনারা এটাও এদের মধ্যে বুঝতে পারছেন এই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে বক্তব্যটি দিয়েছেন, এটা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে লাগাইতেছে। অনেকে বলতেছে এটা ডক্টর ইউনূসকে বলতেছে, আবার অনেকে বলতেছে আওয়ামী লীগকে বলতেছে, আবার অনেকেই বলতেছে এটা আবার বিএনপিকে বলতেছে। তো বন্ধুরা, মূলত কাকে বলতেছে আজকের ভিডিও দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন। আর তারপরেও যদিও ক্লিয়ার না এটা কাকে বলছেন, অনেকেই বলতেছে এটা বাংলাদেশে যে পরিশৃঙ্খলা তাদের জন্য বলছে। যাই হোক বন্ধুরা, এটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মূলত কাকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি সতর্কবার্তা দিয়েছেন। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয় না, যা কিছু দেখলেন, যা কিছু শুনলেন সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। ধন্যবাদ।